ভাবুন কোটি ডলার মূল্যের কোম্পানির মালিক আপনি, কিন্তু সেই কোম্পানির সেবা কিংবা পণ্যের সরবরাহ করতে পারেন না নিজ জন্মভূমিতেই। কেমন লাগবে এমন চিন্তার পর? আজকের গল্পটা এমনই। মার্কিন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের মালিক ইলন মাস্কের তার প্রতিষ্ঠানের ব্যবসার সম্প্রসারণ করতে পারছেন না নিজ দেশ সাউথ আফ্রিকায়। এমন সংকটের নেপথ্যে এক ডিজিটাল ঝগড়া, যেখানে বেশি গুরুত্ব পাচ্ছে রাজনীতি, বর্ণবাদ এবং বৈদেশিক সম্পর্ক। বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক অভিযোগ করেছেন, কৃষ্ণাঙ্গ না হওয়ার কারণেই দক্ষিণ আফ্রিকায় সেবা দিতে পারছে না তার প্রতিষ্ঠান স্টারলিংক। তিনি বলেন, স্টারলিংক দক্ষিণ আফ্রিকায় কাজ করার জন্য লাইসেন্স পেতে পারছে না শুধু এই কারণে যে আমি কৃষ্ণাঙ্গ নই। কিন্তু দক্ষিণ আফ্রিকার টেলিকমিউনিকেশন রেগুলেটরি কর্তৃপক্ষ ICASA বলছে স্টারলিংক এখনও কোনো লাইসেন্সের আবেদনই করেনি। তাহলে সমস্যা কোথায়? দক্ষিণ আফ্রিকায় টেলিকম সার্ভিস চালু করতে হলে দুটি মূল লাইসেন্স লাগে, নেটওয়ার্ক এবং সার্ভিস লাইসেন্স। আর এই দুই লাইসেন্স পেতে হলে কোম্পানির কমপক্ষে 30% মালিকানা কৃষ্ণাঙ্গ বা পূর্বে বৈষম্য শিকার হওয়া জনগোষ্ঠীর হাতে থাকতে হবে। এই নিয়মটি এসেছে দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট নীতির অংশ হিসাবে। এই আইন মূলত 1994 সালে শুরু হয় যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসেন, যা বর্ণবাদী শাসনামলে বঞ্চিত হওয়া জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। ইলন মাস্ক বলছেন, এই আইনটি বিদেশি কোম্পানির জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার মতে মাইক্রোসফট সহ 600 বেশি মার্কিন কোম্পানি এই নিয়ম মেনেই সফলভাবে ব্যবসা করছে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার নতুন যোগাযোগ মন্ত্রী সলি মান্তোসি ইঙ্গিত দিয়েছেন, হয়তো স্টারলিংকের জন্য আইন কিছুটা নমনীয় করা হতে পারে। তিনি বলছেন, কোম্পানি যদি সরাসরি কৃষ্ণাঙ্গ পার্টনার নাও রাখে, তবে তাদের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করতে হতে পারে, যাকে বলা হচ্ছে ইকুইটি ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম। কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও এই নীতিগত পরিবর্তন এখনও আলোর মুখ দেখেনি। সংসদে ANC সদস্যরা এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তাদের মতে প্রযুক্তি খাতে পরিবর্তন বাধ্যতামূলক, কোনো ছাড় দিয়ে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। মাস্কের মন্তব্য আর ট্রাম্প প্রশাসনের অবস্থান এই বিষয়ে আগুনে ঘি ঢেলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় যাবেন না, কারণ দেশটি শ্বেতাঙ্গদের জমি কেড়ে নিচ্ছে এবং হত্যা করছে। যদিও এই দাবিগুলো মিথ্যা ও অতিরঞ্জিত বলে আন্তর্জাতিকভাবে নাকচ হয়েছে। ইলন মাস্ক নিজেও EFF পার্টিকে হোয়াইট জেনোসাইড প্রসারকারী বলে মন্তব্য করেছেন। নাইজেরিয়া, সোমালিয়া, লেসোথো ছাড়াও আফ্রিকার 20টিরও বেশি দেশে ইতোমধ্যে স্টারলিংকের সেবা চালু হয়েছে। তবে সবখানেই কোম্পানির একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, স্থানীয় মালিকানা ও অংশীদারিত্ব। যেমন নামিবিয়া বলছে তাদের দেশের আইনে 51% স্থানীয় মালিকানা বাধ্যতামূলক। স্টারলিংক তাদের থেকে অব্যাহতি চেয়েছে। একটি গবেষণায় দেখা গেছে দক্ষিণ আফ্রিকার 20% জনগণ এখনও ইন্টারনেট সুবিধার বাহিরে। স্টারলিংকের মতো স্যাটেলাইট ব্রডব্যান্ড কোম্পানি এই গ্যাপ পূরণে ভূমিকা রাখতে পারে। সরকারও চাইছে 2030 সালের মধ্যে সর্বজনীন ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করতে। সেই লক্ষ্য অর্জনে স্টারলিংক সহ অনেক কোম্পানি হতে পারে তাদের সহযোগী। দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এখন টানটান। প্রেসিডেন্ট রামাফোসা এই সম্পর্ক জোড়া লাগাতে ম্যাকবিসি জোনাসকে নতুন দূত হিসেবে নিয়োগ দিয়েছেন, যদিও তিনি একসময় ট্রাম্পকে রেসিস্ট, হোমোফোব বলে আখ্যায়িত করেছিলেন। এই কূটনৈতিক টানাপোড়েন, আইনগত বাধা ও রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে স্টারলিংকের দক্ষিণ আফ্রিকার যাত্রা এখনও অনিশ্চিত। তবে ইন্টারনেটের মতো প্রয়োজনীয় সুবিধাকে যদি রাজনৈতিক সমীকরণে আটকানো হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন দেশটির জনগণ।